নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অভিষেক ছেলে মানুষই করেছেন, তার মাসুল গুনতে হচ্ছে তৃণমূলের অনেক নেতা পদাধিকারীদের। দেখুন, 2000 জন যারা অভিষেকের ওই দিল্লি চলো অভিযানে অংশ নিয়েছিলেন, 100 দিনের কাজ করে যারা মজুরি পাননি, 2021 ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে এই মজুরি দেওয়া বন্ধ। তাদেরকে অভিষেক মজুরি পৌঁছে দিয়েছেন, তাদের হিসেব মিটিয়ে দিয়েছেন। কারোর 4,500, কারোর 5,000 টাকা বাকি ছিল। ব্যক্তিগত উদ্যোগে মিটিয়েছেন। কিভাবে মিটিয়েছেন? দলীয় তহবিল থেকে নাকি সাংসদ বিধায়করা তাদের 1 মাসের বেতন দিয়েছেন, সেটা স্পষ্ট নয়। যতক্ষণ না অভিষেক স্পষ্ট করবেন সেটা স্পষ্ট হবে না। কিন্তু বাংলায় 21 লক্ষের বেশি লোক আছে যারা কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে টাকা পায়নি। তার মধ্যে 2000 জনকে অভিষেক দিলেন ব্যক্তিগত উদ্যোগে। তার স্পিন ডক্টরসরা অমনি ঢক্কারিনাথ করতে নেমে গেলেন, দেখো অভিষেক কথা রেখেছেন। আসলে ছেলে মানুষই করেছেন। বঞ্চিতদের মধ্যেও হতাশা, বিভ্রান্তি আরো বেড়েছে এবং তৃণমূলের কার্যকর্তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বঞ্চিতরা তো প্রশ্ন করবেনই যে আমরা কেন বঞ্চিত হলাম, যারা পেলেন তারা কেন প্রিভিলেজ। আসলে ওই বললাম, চালবাজ যুবরাজ একটু রংবাজি করতে চেয়েছিলেন, যেটা করে থাকেন উনি। তার কি একটা মডেল আছে না, ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মাঝে মধ্যে মনে হয় যে পশ্চিমবঙ্গের 41টা কেন্দ্রে জন্য যার নিয়ম, ডায়মন্ড হারবারের জন্য তা আলাদা। এয়ার অ্যাপারেন্ট বলে কথা, বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত ছোটবাবু, তার জন্য সবকিছু আলাদা। সিজারের পত্নীর মতো তিনি সব কিছুর ঊর্ধ্বে, সব সন্দেহের ঊর্ধ্বে। এবং তার ভাড়া করা পিআর এজেন্সি থেকে শুরু করে তার ঘনিষ্ঠ কিছু যুব নেতা, তারাও বলছেন যে দাদা তোমার সঙ্গে আছি, দাদাই দেখিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটি তো হিতে বিপরীত হয়েছে। এখন বঞ্চিতরাই তৃণমূলের নেতা কর্মীদের প্রশ্ন করছেন, আগামী দিনে আরো করবেন, যে আমরা কেন বঞ্চিত হলাম, আমাদের কথা কেন কেউ ভাবছে না। সঙ্গত, যখন আপনারা আন্দোলন করছেন যে টাকাটা সরকারের দেওয়ার কথা, সেটা যদি একজন বলেন যে তিনি ব্যক্তিগত উদ্যোগে দেবেন, যেমন একটি কেন্দ্রে 70,000 মানুষকে তিনি বার্ধক্য ভাতা নিজের উদ্যোগে দেবেন বলেছিলেন। 1,000 টাকা করে দিলে মাসে 7 কোটি টাকা, বছরে 84 কোটি টাকা। তাহলে শুধু ডায়মন্ড হারবারের যারা বার্ধক্য ভাতা পাননি তারা পাবেন, আর বাকি 41টা কেন্দ্রের এরকম তো অনেক মানুষ আছে তারা পাবেন না। তারা তো প্রশ্ন করবেনই শাসক দলের জনপ্রতিনিধিরা, আমরা কেন বঞ্চিত হলাম। আপনারাও উদ্যোগ নিন, পারবেন অভিষেক সামলাতে। হ্যাঁ, তৃণমূলের প্রচুর টাকা আছে, গরিব নয়, সরকারটা গরিব, তৃণমূল অত্যন্ত ধনী। এবং ওই কি বলে, তহবিলের চাবিকাঠি ছোটবাবুর কাছেই আছে, তাই ছোটবাবু যা বলছেন সেটাই হচ্ছে, সেটাই হুকুম। আচ্ছা বাবুন তো, তিনি সাধারণ সম্পাদক, সর্বভারতীয় অন্য কাগজ লেখে। তৃণমূল তো সর্বভারতীয় দল নয়, আঞ্চলিক দল। আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় পদ থাকে নাকি? সাধারণ সম্পাদক সুব্রত বক্সী সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী। তাহলে সুব্রত বক্সী এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারতেন হঠাৎ করে? বা অন্য কোনো সাংসদ বলতে পারতেন যে আমি আমার কেন্দ্রে যারা সরকারি সুযোগ সুবিধা পায়নি নানাবিধ কারণে, তাদেরকে আমি উদ্যোগ নিয়ে দিয়ে দেব, দল দেবে? পারতেন? পারতেন না। অভিষেক পেরেছেন কেন? তহবিলের নিয়ন্ত্রণ তার হাতে, এবং তিনি জানেন তিনি কিছু বললে পরে সেটাই আইন। এবং তিনি যত ছেলে মানুষের কথাই বলুন না কেন, যতই ঔদ্ধত্য দেখান না কেন, তৃণমূল কংগ্রেসের ভিতর এই রকম মেরুদণ্ড সম্পন্ন লোক নেই যেটা তার মুখের উপর বলতে পারে ভাই তুমি এটা ভুল করছো, পরিণত রাজনীতিবিদদের মতো এটা করছো না। কাদের পরামর্শে করছো? যারা তোমায় পরামর্শ দিচ্ছে তোমায় বিপথে চালিত করছে।
এই কথাটা বলার মতো হিম্মত, দম, মেরুদণ্ড তৃণমূলের কারণ নেই। তাই তারা এখন প্রশ্নের মুখে পড়েছেন এবং প্রশ্নের মুখে পড়ে নিজেদের মধ্যে গজগজ করছেন। আবার যেই ছোটবাবুর সামনে আসবেন তখন হাত কচলাতে শুরু করবেন। আমি বারে বারে একটা কথা বলি, তৃণমূলের বন্ধুরা, কর্মী, সমর্থকরা, ব্যাপারটাকে গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করুন। বাম সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে তৃণমূলের জন্ম। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। 34 বছরে বাম শাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছাড়া অবসান হতো না, ইতিহাস সেই জন্য মনে রাখবে থাকে। কিন্তু আপনারা দল প্রতিষ্ঠার পর রজত জয়ন্তী পেরিয়ে গেল, দলটার কোনো রকম নীতি তৈরি করলেন না। মা মাটি মানুষ বলে কোনো নীতি হয় না, একটা সুসংগত আর্থিক নীতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অভ্যন্তরীণ নিরাপত্তার নীতি, আমার একটা বিদেশ নীতি ইত্যাদি থাকবে। তো আমি সর্বভারতীয় দল হতে চাই, সর্বভারতীয় প্রাসঙ্গিকতা পেতে চাই, কিন্তু আমার সুসংহত কোনো নীতি নেই কোনো বিষয়ে। তাহলে সিপিএম বিরোধিতা করে যেই দলটার জন্ম রজত জয়ন্তী পেরিয়ে যাওয়ার পর, সেই দলটাকে বেঁধে রাখার মতো কোনো রকম আদর্শগত শক্তি নেই। এটা সব থেকে বড় ড্রব্যাকস। তাই অভিষেক নিজের মতো করে বলছেন কিছু টাকা পয়সা দল পেয়েছে, তিনি মহাশক্তিধর ভাবছেন। আর তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন তিনি একটা কিছু ঘোষণা করলে সেটা পালিত হবেই। অসম্ভব ঘোষণা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসম্ভব ঘোষণাটাকেও বাস্তবায়িত করার চেষ্টা করবেন। কিন্তু বাকি অন্য তৃণমূলের নেতা কর্মীরা, তাদের কি হবে? তারা তো মানুষের প্রশ্নের মুখে পড়বেন। তারা মানুষ তো বলতেই পারেন, ও আমরা ডায়মন্ড হারবারে ভোটার নই বলে আমাদের কোনো গুরুত্ব নেই। ক্ষতিটা কার হবে? তৃণমূল। মঙ্গলবার বিধানসভার এই শীতকালীন অধিবেশনের কাজের দিন আম্বেদকর মূর্তির নিচে সংবিধান মানছে না বলে তৃণমূল ধর্নায় বসেছিল, আর বিজেপির বিধায়করা চোর চোর বলে স্লোগান দিচ্ছিল। বাবুল সুপ্রিয় করিডোর দিয়ে ক্রস করছিলেন, চোর 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 স্লোগান শুনে। বাবুল যেমন বলেন আর কি, তার কাছেও অনেক তথ্য আছে, মুখ খুললে সবাই ঘরে ঢুকে পড়বে ইত্যাদি। একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন। আদালতের পর্যবেক্ষণে তদন্ত চলছে, কেউ কেউ অন্যায় করেছে, দল তাদের পাশে নেই, দল তাদের পাশে নেই। অন ক্যামেরা বলেছেন। 23শে নভেম্বর মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কি বললেন? পার্থ চোর, বালু চোর, মানিক চোর আমি বিশ্বাস করি না, কেষ্ট চোর আমি বিশ্বাস করি না। বালু মল্লিক এখনো মন্ত্রিসভায়, অনুব্রত কাগজে কলমে এলো এখনো জেলা সভাপতি। তাহলে বাবুল নতুন দলে এসেই নতুন দলে রীতি রপ্ত করতে পারেননি, তাই বললেন যে দল তো তাদের পাশে নেই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এরা চোর, তিনি বিশ্বাস করেন না, তাহলে দল তো তাদের পাশেই আছে। কেষ্টকে বীরের মর্যাদা দিয়ে বার করতে হবে, কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন। আসলে বাবুল সুপ্রিয় বুঝে উঠতে পারছেন না, একে ইন্দ্রনীল সেনের সঙ্গে তার দ্বন্দ্ব, মন্ত্রিত্ব খোয়া গেছে। যদিও ওই বিজিবিএস এর উদ্বোধনে একসঙ্গে তারা গানও গেয়েছেন, ওসব লোক দেখানো, ভিতরে ভিতরে সম্পর্কের আড়ষ্টতা, শীতলতা আছে। বিধানসভার গত অধিবেশনে দুজনকে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। আবার বাবুল যখন বিজেপিতে ছিলেন কি বলেছিলেন? গান গেয়েছিলেন, এই তৃণমূল আর নয়, এই তৃণমূল আর নয়। ক্যামেরায় বলেছিলেন ফেসবুক পোস্ট করে যে 17 কোটি টাকা দক্ষিণ কলকাতার এক প্রভাবশালীর কাছ থেকে প্রতি মাসে যায় আসানসোল, রানীগঞ্জ এই অঞ্চল থেকে কয়লা পাচারের টাকা। সেই প্রভাবশালীকে নাম না করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। আবার শাসক দলে তিনি যোগ দিলেন, অভিষেকের গলা থেকে হাত থেকে উত্তরীয় পড়লেন, পাশে মিটি দাঁড়িয়ে হাসছে ডেরেক ওব্রায়ন। তাহলে বাবুল সুপ্রিয় নিজের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কখন কি বলেন পরে আর খেয়েই রাখতে পারেন না। আচ্ছা, সেই কথাটা কি আপনি উইথড্র করেছেন? বলেছেন আমি ভুল বলেছিলাম, আমার কাছে তথ্য ছিল না যে প্রতি মাসে 17 কোটি টাকা কালো গাড়িতে করে দক্ষিণ কলকাতার এক বিশেষ ঠিকানায় যায় আসানসোল থেকে তার নিজের নির্বাচনী কেন্দ্রে, যখন তিনি বিজেপির সাংসদ ছিলেন। বলেছিলেন তো ফেসবুকে। তারপর 21-এর বিধানসভায় অরূপ বিশ্বাসের কাছে 50,000 ভোটে হেরে কিছুদিনের মধ্যেই আপনি তৃণমূলে গেলেন, যখন দেখলেন তাকে আর মন্ত্রিসভায় নরেন্দ্র মোদী রাখলেন না।
তাহলে আপনার আগের কথাটা উইথড্র করেছেন নাকি ওটা উইথড্র করেননি? এখন আবার বলছেন অন্য কথা, আপনার কাছে অনেক তথ্য আছে, মুখ খুললে বিপদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বললেন সৌজন্যের খাতিরে আপনি কিছু বলছেন। আরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই তো সমানভাবে অপরাধী। মুখ্যমন্ত্রীর কাছে যদি এমন কোনো তথ্য বিরোধী দলের নেতা নেত্রীদের সম্পর্কে থাকেন সেটা জনমানসে আনুন এবং আইনানুগ ব্যবস্থা নিন। এখানে সৌজন্যের কোনো প্রয়োজন নেই। যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধীদের দেশের আইন অনুযায়ী বিচার হোক, শাস্তি হোক, এবং মুখ্যমন্ত্রী এটা দায়িত্ব করা। তিনি না করে শুধু যদি ভাষণ দেন আর বড় বড় কথা বলেন, আসলে ছোঁয়াচে রোগের মতো এটা বাবুলের হয়েছে, তাই তিনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ খুললে না বুঝে যাবে কত ধানে কত চালে। মুখটা খুলুন না, জানান না। আর একটা গোড়ায় গলত করে ফেলেছেন। আপনি ভাবছেন আপনার অবচেতনে যে তৃণমূল বোধহয় ওই পার্থ, মানিক, বালু, কেষ্টর পাশে নেই। ভুল ভাবছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বিশ্বাস করেন না পার্থ, মানিক, কেষ্ট, বালু চোর। বাবুল সুপ্রিয় নতুন দলে এসছেন, নতুন দলের আদব কায়দা একটু রপ্ত করুন, তাহলে বুঝতে পারবেন যে এই দলে টিকে থাকাটা কত শক্ত।